পৃথিবীতে যেসব দেশে ইনইকুয়ালিটি বৈষম্য বেশি, সেই সব দেশে নারী এবং মার্জিনালাইজড কমিউনিটি এবং ডিসেবল মানুষদেরকে সামনে নিয়ে এসে ইকুয়ালিটি স্থাপন করার জন্য ওটা সারা দুনিয়াতেই আছে, ছিল এবং থাকবে। বাংলাদেশে যেটা আছে সেটারও কিন্তু একটা কারণ রয়েছে। যেসব দেশ ইকুয়ালিটি স্থাপন করতে পেরেছে, যেসব দেশ নারীদেরকে সম্মান দিতে পেরেছে, অ্যাক্সেস দিয়েছে, সেসব দেশ কিন্তু অনেক অনেক উন্নত এবং দ্রুত উন্নত হয়েছে। বিশেষ করে আমি যদি আমেরিকা এবং এই জাপানের কথা বলি, জাপানের যে কোনো সরকারি অথবা বেসরকারি অফিসে যাবেন, সেখানে 60 থেকে 80% কর্মচারী নারী। মূল কারণটা কি? নারীরা যত্নের সাথে কাজ করে, তুলনামূলকভাবে অ্যারোগ্যান্ট হয় না, তুলনামূলকভাবে অবজেক্টিভ হয় এবং দুর্নীতির সাথে বা পাবলিক মানি মিসইউজ বা পাবলিক প্রপার্টি মিসইউজের সঙ্গে যুক্ত থাকে না। আপনি যদি ইউরোপ এবং আমেরিকায় দেখেন এবং যদি জাপানের কথা দেখেন, তাহলে বুঝতে পারবেন যারা মেধার নাম করে নারী প্রগতির বিরুদ্ধে অথবা নারীদের জন্য স্পেশাল কোটা এবং মার্জিনালাইজড কমিউনিটি, উপজাতিদের বা পাহাড়িদের অধিকার নিয়ে যারা প্রশ্ন করেন, মানে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে প্রশ্ন করেন, আমি মনে করি তাদের বিবেক এর একটু সমস্যা আছে, তাদের বুঝের একটা সমস্যা আছে। তাদেরকে বিষয়টা আরো অবজেক্টিভলি দেখার অনুরোধ রইল। এখন তো পৃথিবী ডিজিটাল এজের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। কোন জাতি কেন উন্নত হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমরা একেবারে একটা মাউস ক্লিকের মাধ্যমে জানতে পারি। এটা বোঝানোর কোনো দরকার নেই। সব মানুষই, বিশেষ করে ছাত্র সমাজ, তরুণ সমাজ, যারা ডিজিটাল এজের সোলজার, তারা কিন্তু বিষয়টা জানে এবং বুঝে। আমি তাদেরকে সমস্ত বিষয়গুলো প্রগমেটিকলি দেখার অনুরোধ করলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আমি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে নাকি বিপক্ষে। আমি সরাসরি বলেছি এটার আমি পক্ষেও না, আমি এটার বিপক্ষেও না। এটার যেমন ভালো দিকও রয়েছে, এটার মন্দ দিকও রয়েছে। প্রতিক্রিয়াশীল মনোভাব সম্পন্ন কিছু তরুণ সমাজ এবং হিডেনলি প্রতিক্রিয়াশীল দলের সদস্যরা এটাকে মুক্তিযুদ্ধের মূল্যবোধের মুখামুখি করে ফেলে এবং নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না বলে গর্ব করে বলে আমরা রাজাকার, আমরা রাজাকারের সন্তান, এমন কথা যেসব বলে, তখন কিন্তু আমি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে থাকতে পারি না। আমি ব্যক্তিগতভাবে সব কিছুই ওপেন এবং আপডেট করার পক্ষে, কারণ যেটা জনকল্যাণের পক্ষে সেটাই আসলে সবার করা উচিত, সবার বোঝা উচিত। কিন্তু যখন আমরা কোনো বিষয়টাকে অবজেক্টিভলি না দেখে সাবজেক্টিভলি দেখি, আত্মকেন্দ্রিকভাবে দেখি, নিজের বুঝ নিয়ে দেখি, তখন কিন্তু খুবই বিষয়টা কষ্টদায়ক হয়ে যায়। এখানে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আসছিল, যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও কিন্তু আছে, যারা না করেছে তাদের আছে, তাদের সন্তানেরা আছে। সময় শেষ, এখন 3 জেনারেশন 4 জেনারেশন চলছে। সুতরাং মুক্তিযুদ্ধের ইস্যুকে আসলে এখন আর মুখ্য নয়। মুখ্য হলো এখন দেশপ্রেম, মুখ্য হলো এখন মানবাধিকার, মুখ্য হলো এখন দেশের কল্যাণ। আমরা দেশের কল্যাণের কথা চিন্তা করব, অন্যের কল্যাণের কথা চিন্তা করব, সেটাই হলো সবচেয়ে বড় কামনা। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষের এই বিষয়টা জানা এবং বোঝা উচিত। শুধু বাংলাদেশে নয়, উন্নয়নশীল দেশগুলিতে যখনই স্থিতিশীলতা আসে, তখন কিন্তু আন্তর্জাতিক মহল, বিশেষ করে প্রত্যক্ষ পরোক্ষভাবে অস্ত্র ব্যবসায়ীরা আন্দোলনের সাথে সঙ্গে যুক্ত রসদকে যারা সারা দুনিয়াতে সাপ্লাই দেয়, তারা কিন্তু একটা অস্থিরতা তৈরি করে। তারা কিন্তু এই দেশে ব্যবসা করার জন্য এটা ইচ্ছামূলকভাবে অনেক সময় অস্থিরতা তৈরি করে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে সব বিষয়েই সজাগ, সচেতন ও সতর্ক থাকতে হবে। নিজেদের দুঃখ নিজেরা ডেকে আনা যাবে না, নিজেদের সুখ নিজেদের নষ্ট করা যাবে না। আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে, আমাদেরকে ইকুয়ালিটি যতদূর সম্ভব, জাস্টিস এবং প্রগমেটিক হতে হবে। আমাদের নিজেদের পার্সোনাল লাইফকেও, আমাদের দৃষ্টিভঙ্গিকেও, আমাদের সামাজিক অবস্থাকেও যতদূর সম্ভব প্রগতিশীল করতে হবে। কোনো বিষয়কেই, রাজনৈতিক কোনো বিরোধকেই মুক্তিযুদ্ধের মুখামুখি করা যাবে না। যদি করেন
তাহলে বুঝতে হবে যে আপনার সদিচ্ছার অভাব রয়েছে। আর যে মানুষটার সদিচ্ছার অভাব রয়েছে সে মানুষটা জ্ঞানী, মানি, ধনী হওয়ার পরেও কিন্তু সৎ মানুষ না, যোগ্য মানুষ না। এক ধরনের আমি বলবো যে মানুষ হিসাবে তার অনেক গুণের অভাব ও ঘাটতি রয়েছে। এমন মানুষ আমরা কেউ আসলে হতে চাই না। যদি হই তাহলে সেটা আবেগেই হবে। আমাদের আবেগকে বুঝতে হবে, আমাদের আবেগকে সঠিক ও সুন্দরভাবে ড্রাইভ করতে হবে, যাতে আমরা সুখী সুন্দর জীবনযাপন করতে পারি।